এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে বাড়ির বউ ও মেয়ের পার্থক্য। তো চলো বন্ধুরা দেখে আসি বাড়ির মেয়ে ও বউয়ের পার্থক্যর গল্পটি। বন্ধুরা তোমরা আমাদের আগের 5টি ভিডিওতে পরপর লাইক কমেন্ট করে দিয়ে এসো, না হলে তোমরা আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাবে না। রশনি রশনি এতক্ষণ যে ঘুমাস তোর তো অভ্যেস খারাপ হয়ে যাবে। শ্বশুর বাড়ি গেলে কি সেটা পারবি? মা, শ্বশুর বাড়ি গেলে যদি নাই পারি তাহলে তোমার বাড়িতে একটু ঘুমোতে দাও, আমাকে ডিস্টার্ব করো না মা। ওহো, এই মেয়েকে নিয়ে আর পারি না, ওর বাবার সাথে কথা বলতে হবে, তাড়াতাড়ি লগ্নের ব্যবস্থা করতে হবে এই মেয়ের। রশনির মা বিকেল বেলা হাঁটতে যেত। বিকেলে হাঁটছিল তখন একজন ওকে বলল, এই রশনির মা। হ্যাঁ, কি হয়েছে, কিছু বলবে? আরে শোনো, তোমার মেয়ের জন্য একটা ভালো প্রস্তাব নিয়ে এসেছি, অনেক ধনী ঘরের। কি বলছো, কি সত্যি নাকি? হ্যাঁ, তুমি যদি বলো আমি ওদেরকে তোমার বাড়িতে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে পরশু নিয়ে এসো। ঠিক আছে, তাহলে পরশু মনে থাকে যেন। বিকেলবেলা ছেলেপক্ষকে নিয়ে আসবো, রশনিকে সুন্দর করে তৈরি করে রেখো। সে নিয়ে তুমি চিন্তা করো না, বড় ঘরের ছেলে হলেই হলো, আমার মেয়েটা সুখী থাকলেই হলো। ঠিক আছে, তাহলে বিকেলবেলা চলে আসছি। রশনির মা হেঁটে বাড়িতে গেল, তারপরে দেখলো তার স্বামী সেখানে বসে আছে। শুনছো, একটা প্রস্তাব এসেছে রশনির জন্য, ছেলেপক্ষ পরশু আসবে। ছেলেরা যেরকমই হোক, আমার মেয়ে সুখে থাকলেই হলো সেখানে, কি বলো? হ্যাঁ, আমিও তো সেটাই বলি। ছেলে পক্ষের আসার দিন এসে পড়ল। রশনি আর ওর মা মিলে অনেক খাবার রান্না করলো। ছেলে পক্ষের সাথে কথা হলো, ওদের রশনিকে পছন্দ হলো। দিনক্ষণ ঠিক হলো। এরপরে সেই দিনক্ষণ অনুযায়ী রশনির বিয়ে হলো। রশনির বিদায়ের সময় রশনি অনেক কান্না করলো। এরপর রশনি ওর শ্বশুর বাড়িতে গেল। শোনো বৌমা, আগে তোমাকে একটা কথা বলে দিচ্ছি, সকাল সকাল উঠে কিন্তু পুজো দিতে হবে আমার বাড়িতে। ঠিক আছে মা, আমি চেষ্টা করব। পরদিন সকালে রশনি উঠতে পারলো না। এরকম করে 3 দিন হলো। 3 দিন ও একদিনও উঠতে পারলো না। বৌমা, ওঠো ঘুম থেকে, ওঠো, বলেছি না আমার বাড়িতে সবাই সকাল সকাল উঠে। হ্যাঁ মা, উঠছি। তারপরে রশনি ঘুম থেকে উঠলো। যাও পুজো দিয়ে এসো। এরপরে ও পুজো দিল। তারপরে ওর ঘরে যাচ্ছিল, তখন ও দেখলো দেবকি ঘুমাচ্ছে। দেবকি উঠবে না? অনেক সকাল হয়ে গেছে তো। এই বাড়ির যে নিয়ম, সবার তাড়াতাড়ি উঠতে হবে, মা দেখলে আবার বকবে। আমি তোমাকে উঠিয়ে দিচ্ছি। এটা কি ধরনের? আমি দেরি করেই উঠি, আমার বাড়িতে আমি কখন উঠবো না উঠবো তোমাকে বলে উঠতে হবে? আর কে বলেছে এই বাড়ির নিয়ম? তোমার জন্য নিয়ম হতে পারে, আমার জন্য এটা কোনো নিয়ম না। এটা বলে দেবকি আবার ঘুমিয়ে পড়লো। তারপরে রশনি রান্নাঘরে গেল। মা, দেবকি যে ঘুমাচ্ছে। ও, আমার মেয়ের নামে এখন কান পড়া দিতে এসেছো তাই না? আমার মেয়ে কখন ঘুমাবে কখন উঠবে এটা তোমার দেখার বিষয় না। যাও, এখন থালা বাসনগুলো ধুয়ে ফেলো, এই বাড়ির সব কাজ এখন থেকে তোমাকেই করতে হবে। রশনি ওই দিন অনেক কষ্ট পেল। ও কাজগুলো করছিল আর কাঁদছিল। তখনই ওর মা ওকে ফোন করলো। রশনি, কেমন আছিস? ভালো আছিস তো? রাজপ্রাসাদে বিয়ে করিয়েছি তোকে, সবাই যে কি সুনাম করছে তাদের। হ্যাঁ মা, রাজপ্রাসাদে বিয়ে করিয়েছো, যেখানে চাকরানি। কি হয়েছে রশনি, কি হয়েছে? কিছু হয়েছে তোর? না মা, কিছু হয়নি, মানে রাজরানী হয়ে আছি আমি। আচ্ছা মা, পরে কথা বলছি, কিছু কাজ আছে তো, কাজের লোককে দেখিয়ে দিতে হবে। এরপর রশনির মা খুব খুশি হয়ে ফোনটা রেখে দিল। কিছুদিন পরে দেবকিকে দেখতে ছেলেপক্ষ আসলো। আরে দাদা, রাখো তো, এই কিছুক্ষণই লাগবে, এই টাকাটা রাখো, চা নাস্তা খাও, আমি এই যাচ্ছি আর আসছি আমরা, তুমি কোনো চিন্তা করবে না। একটা বড়লোক ঘরের ছেলে আর তার মা
দেবকীকে দেখতে আসলো। দেবকীর মা তো মহা খুশি হলো। দেখুন, আমাদের তো মেয়ে দেখে খুবই ভালো লেগেছে। এবার লেনদেনের কথা তো বলি। 20 লাখেই বিয়েটা হবে। ঠিক আছে, ওটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। আমার বোনের জন্য আমরা 20 কেন, অনেক দিতেই রাজি আছি। আমার বোন সুখে থাকলেই হলো। ছেলে পক্ষ এটা শুনে খুবই খুশি হয়ে গেল। এরপর ওরা চলে গেল। আমার মনে হচ্ছে আপনারা কোথাও ভুল করছেন। ওনারা কোনো ধনী নন, ওনারা ফ্রড মনে হয়। কারণ ধোঁকাবাজ যদি না হয় তাহলে আমি দেখেছি তাদের ড্রাইভারকে টাকা দিচ্ছে আর দাদা দাদা বলছে। দেখেছো দেখেছো মা, ও চায় না আমার বড় ঘরে বিয়ে হোক। ও একদম চায় না মা, আমি রাজরানী হয়ে থাকি। ও চায় ওর মতোই যেন আমি থাকি। এগুলো তুমি কি বলছো? এটা হতেই পারে না। হ্যাঁ, ঠিকই বলেছে, এটা হতে পারে না। তুমি ভুল কিছু দেখেছো। আর আমার মেয়ের বিয়ের ভিতরে নাক ঢুকাতে আসবে না। যেটা আমরা বুঝবো সেটাই করব। রশনি চুপ হয়ে গেল। তারপরও ঘরের ভিতরে চলে গেল। এরকম করে অনেকদিন চলে গেল। তারপরে হলুদের দিন আসলো। বাড়ি ভর্তি মেহমান ছিল। সবাইকে রশনি খাবার দাবার দিচ্ছিল। রশনির বাবা মাও এসেছিল। রশনি, তুই একাই সব কাজ করছিস? কাজের লোকরা কোথায়? মা, কাজের লোকরা ছুটিতে গেছে। ওরা তো জানে না হঠাৎই বিয়েটা ঠিক হয়ে গেছে। আমাকেই তো এখন করতে হবে সব, তাই না? বাড়ির বউ যে আমি। আচ্ছা, ঠিক আছে, আমিও তোকে একটু সাহায্য করি। আরে না মা, তুমি বসো। রশনি সব কাজ করলো। বিয়ের দিন চলে আসলো। তখন ছেলেপক্ষ ফোন দিল, ওরা টাকাটা আগে চায়, তারপরে বিয়ে পড়ানো হবে। দেখ তো দেব, এখন আমরা কি টাকাটা আগে দিয়ে দিব? মা, বুঝতে পারছি না। আগে দিয়ে দিলে? আচ্ছা দেখছি আমি, তুমি চিন্তা করো না। তারপরে দেব খোঁজ খবর নিল। ওই দিন দেবকে অনেক সুন্দর করে সাজলো। তখন দেব ওখানে আসলো। মা, বিয়েটা হবে না, ওরা ফ্রড। রশনি ঠিকই বলেছিল, ওরা আমাদের টাকাটা নিয়ে পালাতে চেয়েছিল। এরকম 20-25টা অনেকগুলোই বিয়ে করেছে। পুলিশে ধরেছে ওদেরকে। আমাদেরকে ফোন করে বললো নেক্সট টার্গেট আমরাই ছিলাম। আমি এখন থানা থেকে আসলাম। কি বলছিস কি? এখন আমার মেয়ের জীবনটা কি হলো? মা, দেব কি তো বেঁচে গেছে। আপনার এটা ভগবানের কাছে শুকরিয়া জানানো উচিত যে আপনার মেয়ে তো বেঁচে গেছে, টাকাও বেঁচে গেছে, সব বেঁচে গেছে। রশনি, আমি তোমাকে অনেক ভুল বুঝেছি, আমাকে তুমি মাফ করে দাও। তারপর থেকে রশনি আর ওনার মেয়ে দেবকীকে উনি এক নজরেই দেখতো। তো তোমরা দেখলে বন্ধুরা বাড়ির বউ ও মেয়ের পার্থক্যর গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের AZ Story টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ। AZ Story TV। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে এই গ্রামে জন্মানো মানা। তো চলো বন্ধুরা দেখে আসি এই গ্রামে জন্মানো মানার গল্পটি। পদ্মা নামের একটি গ্রাম ছিল। এই গ্রামের সবাই একজনের কথায় উঠা বসা করত। সে হচ্ছে লাল সিং। উনি মেয়েদের জন্মানো একদমই পছন্দ করত না ওনার গ্রামে। এমনকি ওনার ছেলের বউ যদি মেয়ে জন্ম দিত তাহলেও মেয়েদেরকে মেরে ফেলা হতো। এই বাচ্চাটার কান্না থামানোর ব্যবস্থা কর এক্ষুনি। দেখুন বাবা, একটু রহম করুন, এরকম করবেন না। আমার মেয়েটাকে মারবেন না। একটু আগেই আমি জন্ম দিয়েছি ওকে। মেয়ে বাচ্চা জন্ম দিলে কেন তুমি? হ্যাঁ, গরিবের মেয়ে ছিলে, তারাস খেয়ে তোমার উপরে বিয়ে করিয়েছে ছেলেকে। একটা ছেলে সন্তানও দিতে পারলে না। এই কান্না আর ভালো লাগছে না, মেরে ফেল। তারপর বাচ্চাটিকে মেরে ফেললো। এরপর বড় বউ একদম চুপচাপ হয়ে পড়লো। ও কারোর সাথে কথা বলতো না, কারোর সাথে হাসতো না। বৌমা, আমি জানি তোমার কতটা কষ্ট। এরকমটি আমার সাথেও হয়েছে। তোমার শ্বশুর গ্রামের সবার সাথে এরকম করে, এটাকে তুমি মেনে নাও। এরপর কিছুদিন পরে ছোট ছেলে বিয়ে করে শহর থেকে নিয়ে আসলো বউ। আমি খুব খুশি, আমার ছেলে বিয়ে করে নিয়ে এসেছে।
বৌমা, তোমার থেকে একটাই চাওয়া পাওয়া আমার, একটি ছেলে সন্তান দিবে এই পরিবারকে। আমার পরবর্তী জেনারেশন বাড়াতে হবে। বাবা, আমরা চেষ্টা করব। ছোট বউ খুবই হাসি খুশি থাকতো। এদিকে বড় বউয়ের অনেক মন খারাপ থাকতো। দিদি, তুমি কি খুশি না আমার সাথে? না, এরকম না, আসলে আমার মনে অনেক দুঃখ। কিসের দুঃখ বলো আমাকে? ও কিছু না, বৌমা এরকমই থাকে, কিছু মনে করো না। যাও ছোট বউ, একটু চা করে নিয়ে আসো আমাদের জন্য। তারপর শাশুড়ি মা বড় বউর কাছে এলো। ওকে কিছু বলো না, ও মা হতে চলেছে, ভয় পাবে। আচ্ছা ঠিক আছে মা। একদিন রাতে ছোট বউ ঘুমাচ্ছিল। হঠাৎ করে ও উঠলো, উঠে দেখলো একটি বাচ্চাকে মারা হচ্ছে। এটা কি করা হচ্ছে? এখনই পুলিশকে ফোন করা দেওয়া উচিত। মা, এটা কি করছে? এই চুপ থাকো, কিছু বলবে না, চুপচাপ শুয়ে পড়ো, এগুলো তোমার দেখা লাগবে না। দেব, তুমি এরকম? আরে আমি কিরকম? আমি তো কিছু করলামই না। আমার যদি মেয়ে সন্তান হয় তাহলে? এরকম কিছু হবে না, তুমি চিন্তা করো না, শুয়ে পড়ো। দেবের কথা ও ঠিক করে বুঝলো না। তারপরে ছোট বউ একটি মেয়ে সন্তানকে জন্ম দিল। এটাও মেয়ে সন্তানকে জন্ম দিল। এটা কি করলো? আমার ছোট ছেলে বড় ছেলে সবই শুধু মেয়ে সন্তানকে জন্ম দিচ্ছে। বাবা, আমি এই মেয়েকে চাই না। তুমি এটা কি বলছো? কেন চাও না তুমি? এরকমটি করো না, আমার সন্তানকে আমাকে দিয়ে দাও। না, দেয়া হবে না। বাবা, মেরে ফেলো এটাকে। তখনই ওখানে পুলিশ চলে আসলো। তারপর পুলিশ ওগুলাকে সবগুলাকে গ্রেফতার করে নিয়ে গেল। পর ছোট বউ বড় বউ আর ওনার শাশুড়ি গ্রামকে চালাতে লাগলো। গ্রামের মেয়েরা বড় হতে লাগলো, ওরা স্কুলে পড়াশোনাও করতে লাগলো। আর ওদের যে মেয়েটি ছিল, ওকে ওরা পড়াশোনা করাতো। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা, এই গ্রামে জন্মানো মানার গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের AZ স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ। AZ স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে 10 পাস বউ। তো চলো বন্ধুরা, দেখে আসি 10 পাস বউয়ের গল্পটি। সুমি, সুমি, কোথায় গেলে? চাটা দিয়ে যাও। হ্যাঁ, এখনই আসছি। মা, আমি ওকে একটু চাটা দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে বৌমা, এসে এই হিসাবটা করে দাও। আমি হাতে ব্যথা পেয়েছি তো হিসাবটা লিখতে পারছি না। মা, আপনি আমাকে দিয়ে দেন, আমি হিসাবটা ঘর থেকে লিখে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। তারপরে সুমি ওর হাতে করে চা নিয়ে গেল আর হিসাবটাও নিয়ে গেল। কি ব্যাপার, এত দেরি হলো যে? আমার অফিসের জন্য তো দেরি হয়ে যাচ্ছে। প্লিজ দেখো, আমাকে একটু সাহায্য তোমাকে করতেই হবে। কি সাহায্য? কোনোদিন না করেছি, বলো। না না তো করনি। দেখো, 4 মাস হলো আমাদের বিয়ে হয়েছে। মা তো জানে না আমি 10 পাস, আবার খালি বাংলা পারি, অন্য কিছুই পারি না, শুধু নামটা লিখতে পারি আর চিঠি পড়তে পারি। কিন্তু আমি তো কোনো হিসাব পারি না। তুমি একটু আমাকে এই হিসাবটা করে দাও না। আমি বলছি মাকে সত্যিটা বলে দাও, তাহলেই ভালো হয়, না হলে কতদিন আর ছাপিয়ে রাখবে। তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো তো। তারপরে ওর স্বামী ওকে হিসাবটা লিখে দিল। এরপর ও যে ওইটা ওর শাশুড়ি মাকে দিল। খুব ভালো, খুব ভালো, একদম পারফেক্ট হয়েছে। আমার বৌমা অনেক শিক্ষিত, আমাকে সব কাজে অনেক সাহায্য করে, বুঝলি রে? কাজের মেয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল। হ্যাঁ, আমিও বুঝতে পারিছি আম্মা, আপনার ছেলের বউ খুব ভালো, ভাবি সব কাজ পারে। হ্যাঁ, আর কি। সুমির ওই দিন খুব খারাপ লাগলো ও শাশুড়ি মাকে মিথ্যে বলেছে বলে। ও শ্বশুর বাড়ির সবাই অনেক শিক্ষিত ছিল, শুধু সুমি অশিক্ষিত ছিল। একদিন সুমি চিন্তা করলো ও শাশুড়িকে সত্য কথা বলে দিবে। তুমি সত্যি বলছো তো? সত্যি কথাটা বলবে তোমাকে? হ্যাঁ, বলে দিব, চলো তুমি আমার সাথে, তুমি শুধু আমার সাথে থেকো। এরপর ওরাও শাশুড়ি মার ঘরে গেল। মা, একটা কথা বলার ছিল।
আচ্ছা, ভালোই হয়েছে এসেছো। এই যে এই নিউজ পেপারটা, এটা একটু পড়ে শোনাও আমাকে। মা, আমি পড়ে শোনাচ্ছি। আমি আপনাকে একটা জরুরি কথা বলতে এসেছি। কি এমন জরুরি কথা তোমরা বলতে আসলে বলো তো আমাকে? মা, আসলে তোমাকে একটা কথা লুকানো হয়েছে। আসলে সুমি 10 পাস, ও পড়াশোনা পারে না। এটা কি বলছিস? তোরা মিথ্যে বলেছিস আমাকে। বৌমা 10 পাস? এটা কোনোদিনও সম্ভব না। হ্যাঁ মা, মিথ্যে বলেছি, মাফ করে দাও আমাদেরকে। হ্যাঁ মা, মাফ করে দেন আমাদেরকে। তারপর ও শাশুড়ি মা ওর উপরে অনেক রাগ করলো। 3 দিন উনি কারোর সাথে কথাই বললো না। এরপর 4র্থ দিন বউকে হাত ধরে স্কুলে নিয়ে গেল। তারপরে সেখানে ভর্তি করিয়ে দিয়ে আসলো। মা, আপনি আমাকে স্কুলে আবার ভর্তি করিয়ে দিলেন যে? তুমি পড়াশোনা করবে, শিক্ষিত হবে, নিজের পায়ে দাঁড়াবে। আমরা সবাই পড়াশোনা পারি, তুমি কেন পিছিয়ে থাকবে? সুমির এই কথা শুনে খুব ভালো লাগলো। তারপর থেকে পরদিন ও স্কুলে যেতে লাগলো। গ্রামের সবাই তাকিয়ে তাকিয়ে দেখতো। আচ্ছা আম্মা, শুনলাম আপনার বৌমা নাকি 10 পাস, আবার নাকি স্কুলে ভর্তি হয়েছে ভাবি। হ্যাঁ, ভর্তি হয়েছে তো কি হয়েছে? ও বাংলা পারতো, ইংলিশ শেখার জন্য ওকে স্কুলে দিয়েছি। তোর কোনো সমস্যা? না না, আমার কোনো সমস্যা নেই। গ্রামের মানুষরা বলছিল তো, তাই বললাম। এরপর সুমির ক্লাসের মেয়েরাও ওকে নিয়ে হাসাহাসি করতো। কত বড় মেয়ে, পড়াশোনা করতে এসেছে। আরে বিবাহিত, দেখছিস না মাথায় টিপ আছে, আবার শাড়ি পরে আসে। এই মেয়েরা, চুপ থাকো, চুপ করো, ক্লাস চুপ করো। এই যে পড়াটা বুঝতে পেরেছো সবাই? সুমি, পড়া বুঝতে কষ্ট হলে আমার রুমে চলে এসো, আমি তোমাকে এক্সট্রা ক্লাস দিব। দেখেছিস, বুড়ি কোনো পড়াও পারে না। মেয়েরা সুমিকে নিয়ে অনেক মজা উড়াতো। সুমির মন খারাপ করে ঘরে বসেছিল। কি হয়েছে বৌমা? তারপরে ও শাশুড়ি মাকে সবকিছু বলল। দেখো, ওই মেয়েদের কথা শুনবে না, পড়াশোনা করো, ওদের টিচার হয়ে দেখিয়ে দাও। তারপরে সুমি অনেক পড়াশোনা করলো। এরপর ও ওর পড়াশোনা শেষ করলো। তারপর ওই একই স্কুলে চাকরিও নিল। কি ব্যাপার, তোমাদের কোথায় চাকরি হয়েছে? আমাদের তো এখনো চাকরি হয়নি। ও, আর আপনার? আমার তো সেই স্কুলেই চাকরি হয়েছে, সেই স্কুলে টিচার আমি। ও, খুব ভালো। তারপর ও শাশুড়ি মা ওর উপরে অনেক গর্ববোধ করলো। তো তোমরা দেখলে বন্ধুরা 10 পাস বউয়ের গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের AZ স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ। AZ স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে আচারওয়ালির মেয়ের বিয়ে। তো চলো বন্ধুরা দেখে আসি আচারওয়ালি মেয়ের বিয়ের গল্পটি। এক গ্রামে মাধু নামের একটি মহিলা বাস করত। উনি ওই গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আচার বিক্রি করত। আচার নাও আচার, বউয়ের মতো ঝাল, ননদের মতো টক, আর শাশুড়ির মতো মরিচওয়ালা আচার। আচার নিয়ে যাও আচার। তখন গ্রামের কিছু মহিলা ওর থেকে আচার নিতে আসলো। দেখি দেখি মাধু, ওই আচারটা দেয় তো আমাকে। হ্যাঁ কুন্তি বোন, এখনই দিচ্ছি আপনাকে। আপনার ছেলে রাজেশ এসেছে নাকি শহর থেকে? তখন কোকিলা বলল, তোর এত জেনে কি লাভ, আচার বিক্রি করিস, আচার বিক্রি কর। আরে না না কোকিলা, আমার ছেলে ওর হাতের আমের আচার খুবই পছন্দ করে, আমাকে বলে রেখেছে ফোনে, কাকির হাতের আচার আমি চাই। হ্যাঁ হ্যাঁ, রাজেশের জন্য আমি আচার পাঠিয়ে দিব, আমার মেয়ে সৃজিতা যে দিয়ে আসবে। ঠিক আছে। পর কোকিলা ওর বাড়িতে গেল। দেখ, যেভাবেই করে হোক ওই রাজেশকে তোর গোল বানিয়ে ফেল, ওকে বিয়ে কর। বিয়ে করলে শহরে চলে যাবি, এই শাশুড়ির ঝঞ্ঝাটও থাকবে না আর। কিছুদিন তো একটু আদর সেবা কর। ঠিক আছে মা, যেভাবে বলছো সেভাবেই করছি। এরপর কিছুদিন পর রাজেশ এলো। রাজেশকে নিতে কোকিলার মেয়ে গেল। হাই রাজেশ, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি।
রাজেশ, এটা আমার মেয়ে পূজা। কেমন লাগছে ওকে? বড় হয়ে গেছে না? হ্যাঁ, খুবই ভালো। ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আয় আয় বাবা, ঘরের ভিতরে আয়, তোর জন্য অনেক কিছু রান্না করে রেখেছি। মা, মাধু কাকির ওই আচারটা আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে আচার। কি যে পেয়েছে না, মাধু কাকি করছে এসে। দেখছেই না আমার মেয়ে যে এত সুন্দরী। এরপর সৃজিতার মা ওর কাছে গেল। এই নে সৃজিতা, তোর কুন্তি কাকির বাড়িতে যে এই আচারটি দিয়ে আয়, রাজেশ বাবু চলে আসবে। আচ্ছা ঠিক আছে মা, আমি দিয়ে আসছি। তারপর ও যাচ্ছিল, তখন রাস্তায় পূজার সাথেও দেখা হলো। পূজা, ভালো হয়েছে, একটু ধর না আচার, আমি একটু আসছি, একটা জিনিস ঘরে ভুলেই গেছি। আচ্ছা ঠিক আছে। পূজার বাড়ির সামনেই ওকে আচারের বোতলটি ধরিয়ে দিয়েছিল। এই কারণে পূজা তাড়াতাড়ি করে বাড়িতে যেয়ে অনেক লবণ ওইটার ভিতরে দিয়ে দিল। তারপর সৃজিতার কাছে দিল। ঠিক আছে পূজা, আসছি, পরে কথা হবে। এরপর সৃজিতা রাজেশদের বাড়িতে গেল। তারপর রাজেশের কাছে যে আচার দিল। এ কি, এই আচার? এইটা তো একদমই মজা না। আরে তুমি তুমি কে? আমি তো, আমার মাই তো আচার বানায়। ও, তুমি মাধু কাকির মেয়ে? হ্যাঁ, কেন, আচার ভালো হয়নি? না না, অতটা খারাপও হয়নি। সৃজিতা দেখতে অনেক সুন্দরী ছিল। ওর রূপ দেখেই রাজেশ পাগল হয়ে গেল। কি সুন্দর মেয়েটা, অনেক সুন্দর। আহ। এরপর সৃজিতা ওখান থেকে চলে গেল। কিরে সৃজিতা, আচার এনেছিস? হ্যাঁ কাকি, এনেছি, রাজেশের কাছে দিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, যা বাড়ি যা। তারপর কুন্তি ওর ছেলের কাছে গেল। চল বাবা, খাবি এখন? খাবার দিব, তোর আচার তো চলে এসেছে। মা, এই আচারটা একদমই ভালো না, আমি খাবো না। কিন্তু মাধুর কাছ থেকেই তো এই আচারটি এনেছি। প্লিজ মা, এবার একটা ভালো হয়নি। ও, ওর মেয়ে মনে হয় কিছু করেছে। দাঁড়া, ওর মেয়ের খবর নিচ্ছি আমি। না না মা, এত অসহায় মেয়েটিকে তুমি এরকম কিছু বলো না। তারপর ওনার ছেলে চোখে মুখে সৃজিতার জন্য ভালোবাসা দেখলো। তারপর ওই দিন কুন্তি ঘুমাতে পারল না। এটা হতে পারে না, আমার ছেলে একটা আচারওয়ালির মেয়েকে বিয়ে করবে, এটা কোনোদিনও হতে পারে না। এরপর কোকিলার সাথে কুন্তি সবকিছু বলল। কি বলছোটা কি তুমি? তোমার ছেলে বিয়ে করবে আর আচারওয়ালিকে? ছি 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 ছি, নাকটা কেটে যাবে তোমার এই গ্রামে। হ্যাঁ, সেটা তো ঠিকই বলেছ, এখন কি করা যায় সেটা বলো। আমার এত সুন্দর একটি মেয়ে কি তোমার চোখে পড়ে না? কার কথা বলছো? পূজা? হ্যাঁ পূজা, তোমাদের বংশ আর আমাদের বংশ তো একই, আর আমাদের স্ট্যাটাসও এক। এসো, বিয়ে করিয়ে দেই ছেলে মেয়েদেরকে। কুন্তি রাজি হয়ে গেল। এরপর সৃজিতার সাথে প্রায়ই রাজেশের দেখা হতো আর ওরা কথা বলতো। একদিন কুন্তি এটা দেখে ফেললো। রাজেশ, এখন চল বাড়িতে। হ্যাঁ মা, যাচ্ছি। কি হয়েছে, এরকম করছো কেন তুমি? আমি বলছি যেতে যাবি, আর এই আচারওয়ালির মেয়ের সাথে তোর এত কিসের কথা? চল এখান থেকে। তারপর রাজেশকে নিয়ে উনি চলে গেল। সৃজিতা মনে অনেক কষ্ট পেল। ওই দিনই উনি রাজেশের সাথে পূজার বিয়ে ঠিক করে ফেললো। মা, আমি সৃজিতাকে ভালোবাসি, আমি পূজাকে বিয়ে করতে পারবো না। এটা তুই বললেই তো হলো না, একটা আচারওয়ালির মেয়ের সাথে কি বিয়ে দিব নাকি তোকে? কোনোদিনও না। তারপর রাজেশ আর কিছুই বলতে পারলো না। একদিন রাজেশের অফিসের কাজের জন্য ওকে শহরে যেতে হলো। তখন কুন্তি ওখান দিয়ে যাচ্ছিল আর দেখলো সৃজিতা আর ওর মা মিলে মানুষকে মিষ্টি বিলাচ্ছে। কি হয়েছে মাধু, মিষ্টি বিলাচ্ছ যে? আরে আপনি এসেছেন, নেন নেন, আপনার জন্য তো মতিচুরের লাড্ডু আছে। কেন, কি হয়েছে তোমার? আরে আমার মেয়ে আমার থেকে আচার বানানো শিখেছে। এখন ও 10 লাখ টাকার একটি কন্ট্রাক্ট পেয়েছে। আমাদের তো ভাগ্যই খুলে গেছে। তখনই কুন্তি ওখানে জ্ঞান হারিয়ে পড়ে গেল। তারপর মানুষজন ধরে ওনাকে বাড়িতে নিয়ে গেল। পর পূজা আর ওর মা খবর পেয়েও বাড়িতে আসলো না। তারপর সৃজিতাই সারা রাত ওখানে থেকে ওনার সেবা যত্ন করলো। পরদিন সকালে উনি ঠিক হলো। কি ব্যাপার,
তুমি তুমি এখানে কি করছো? আমি আসলে কাকিমা, আপনার অনেক জ্বর ছিল, তাই সারা রাত আপনাকে একটু দেখাশোনা করেছি। কেন? পূজা পূজা তো আমার ছেলের বউ হবে, ও আসলো না যে? আমি তো জানি না, মা খবর পাঠিয়েছিল, ওনারা বলল ওনারা ব্যস্ত, আসতে পারবে না। পর কুন্তি ওর ভুল বুঝতে পারলো। তারপরও কোকিলাদের বাড়িতে গেল। কোকিলা, আর কোনোদিনও যেন তোর মেয়ে আমার বাড়িতে না আসে। কেন, কি হয়েছে? কালকে ডেকেছিল সবাই, তোরা কেউ যাসনি আমাকে দেখতে। সেই আচারওয়ালি আর আচারওয়ালির মেয়েই আমাকে ঠিক করেছে। আমি আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে ভেঙে দিচ্ছি। আমি আর তোর মেয়ের সাথে বিয়ে করাবো না, সৃজিতাই হবে আমার ছেলের বউ। এরপর রাজেশ বাড়িতে আসলো। আসার পর ওকে সুখের সংবাদটি ওর মা দিল। মা, তুমি আমার মনের কথাটা বুঝতে পেরেছো। সৃজিতা অনেক ভালো একটি মেয়ে, আর আমি পূজার সাথে কোনোদিনও সংসার করতে পারতাম না। এরপর অনেক ধুমধাম করে সৃজিতার সাথে রাজেশের বিয়ে হলো। তারপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা আচারওয়ালির মেয়ের বিয়ের গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের AZ স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।